সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নদীতে নাব্য নেই খনন কাজে শুভঙ্করের ফাঁকি। মেয়াদ উত্তীর্ণ নৌযান আর অদক্ষ চালকে ঘটছে একের পর এক দুর্ঘটনা বা যাত্রী হত্যা। নৌপথের তদারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেই সমন্বয়। আর এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দিকহীন নৌপথ। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়। আছেন সৈয়দ মনোয়ার হোসেন, নৌপরিবহন বিশেষজ্ঞ, এবং মাহমুদ রাকিব, আমার সহকর্মী। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। প্রতারণায় ছিল রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের নেশা, রক্ষা পায়নি পরিবারও। বিদেশ যাত্রা ঠেকাতে ইমিগ্রেশনকে পুলিশের চিঠি, সহযোগী গ্রেফতার। চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির সব অভিযোগ যুক্তরাষ্ট্রে বসে অস্বীকার মিঠুর। 2016 সালে দুদকের মামলার বিষয়ে নেই ব্যাখ্যা। 5 বছরেও টনক নড়েনি স্বাস্থ্য অধিদপ্তরের। উত্তরার কারখানায় তৈরি নকল ওষুধ মোড়ক বদলে চলছে ব্র্যান্ডের নামে। নামি দামি ফার্মেসিতে সরবরাহ অভিযানে কারখানা মালিক সহ আটক 15। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলার পরও সমালোচনা দুঃখজনক, সংসদে প্রধানমন্ত্রী। অনিয়মে ছাড় না দেয়ার হুঁশিয়ারি। এবং দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু। 5 অক্টোবর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ইতালির ফ্লাইট বাতিল। রোমে কোভিড পরীক্ষার জন্য প্রবাসীদের দীর্ঘ লাইন। দর্শক, শিরোনাম দেখছিলেন। মূল আলোচনায় যেতে চাই। আমরা বলছি যে আজকে আমরা শিরোনাম করেছি দিকহীন নৌপথ। তো একের পর এক যে নৌ দুর্ঘটনাগুলো ঘটে, কেন ঘটে, নৌপথের যারা তদারক সংস্থা তাদের মধ্যেই বা সমন্বয় কতটুকু রয়েছে, কিংবা তাদের দায়িত্ব তারা কতটুকু পালন করছেন, এসব নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন আমার সহকর্মী মাহমুদ রাকিব। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা রাকিবের রিপোর্টটি দেখে নেব। নদীপথ সবার কাছে যা সবচেয়ে আরামদায়ক ও ভরসার পথ হিসেবে পরিচিত। তবে রক্ষণাবেক্ষণের অভাব আর নানা অনিয়মের কারণে দিন দিন তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত 29 জুন বুড়িগঙ্গার এই শ্যামবাজার ঘাট এলাকায় নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 34 জন মানুষ। সরকারি তথ্য বলছে গত 30 বছরে দেশে প্রায় 600 নৌ দুর্ঘটনায় অন্তত 4000 মানুষ মারা গিয়েছে, আর এখনও নিখোঁজ রয়েছে প্রায় 500। নৌ সংশ্লিষ্টরা বলছেন অদক্ষ চালক, ফিটনেসবিহীন নৌযান আর তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ার কারণেই কমছে না নৌ দুর্ঘটনা। মুন্সিগঞ্জে দুটো লঞ্চ চলে এবং এগুলা কিছু কিছু জাহাজ চলে মাস্টার ছাড়া, জাহাজ চলে প্রশিক্ষণ ছাড়া। যেটাকে ডান্ডা বলে, এটাকে বলে টিলার সিস্টেম, ওটা একটু ঘুরানো যতটুকু শিখে তারা এই যে নদীতে চলতেছে। হরেন দিলে এক টান সিটি দিলে ডাইনে যাবে না বামে যাবে, কোন দিক যাবে সেটা তাদের মানবিক জ্ঞান নাই, কারণ তাদের কোনো ট্রেনিং নেই। বিশ্বব্যাংকের তথ্য বলছে দেশে 16 হর্স পাওয়ারের বেশি শক্তির ইঞ্জিন চালিত নৌযান আছে কমপক্ষে 7 লাখ।
যদিও নৌ পরিবহন অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে নিবন্ধনকৃত নৌযানের সংখ্যা মাত্র 12,959। এর বিপরীতে লাইসেন্সধারী প্রথম শ্রেণীর মাস্টার আছে মাত্র 3,029 জন, আর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মাস্টার রয়েছে 14,278 জন, আর মোট ড্রাইভার আছে 13,838 জন। অর্থাৎ লাইসেন্সবিহীন চালকদের দিয়েই লাখ লাখ নিবন্ধনহীন নৌযান প্রতিনিয়ত নৌপথে চলছে ঝুঁকি নিয়ে। আবার একটু পেছনে ফিরে তাকানো যাক। প্রথম শ্রেণীর 3 জন মাস্টারের বক্তব্য অনুযায়ী অদক্ষ চালক আর ফিটনেসবিহীন নৌযানের কারণেই ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। তাহলে প্রশ্ন হলো, অদক্ষরা কিভাবে পাচ্ছে যোগ্যতার সনদ, আর ফিটনেসবিহীন নৌযান কিভাবে হয়ে যাচ্ছে শতভাগ ফিট? এক্সামিনারের দালাল আছে, পিয়ন আছে, সার্টিফিকেট কিনে আনে যে এত লাখ টাকা দেবা, 1 লাখ টাকা দিলে হয়তো দেখা যায় ওরা 50,000 এরকম, আর দিয়ে দেয় 50,000 এইরকম বলে। এখন যে পানির টান, পানির যে স্রোত, এখন যদি নতুন একটা মাস্টার সার্টিফিকেট নিয়ে আইসে যদি লাইনে যায়, ও অ্যাক্সিডেন্ট করবে নিশ্চিত। যেমন এই মানামি চালাইতেছে আসার কেবিন বসছিল, এখন ফার্স্ট ক্লাস মাস্টার ইয়ে করে ওখানে মালটা দিয়ে সার্টিফিকেট লয়ে এসে এখন তো ফার্স্ট ক্লাস মাস্টার। সোহাগ আর একটা ছেলে ছিল, সে আছে আপনার সানফুল ডাইনি, বুঝলেন, হেউ কেবিন বসছিল। ভুক্তভোগীদের অভিযোগ, এই ভবনের সিঁড়িতে পা দিলেই নাকি প্রতি পদে পদে টাকা দিতে হয়, আর টাকা দিলেই পাওয়া যায় যে কোনো সার্টিফিকেট কিংবা যে কোনো অনুমোদন। বিষয়টি খতিয়ে দেখতে চায় সময় সংবাদ। নৌ পরিবহন অধিদপ্তরের নিয়মানুসারে একটি জাহাজ সর্বোচ্চ 30 বছর নদীতে চলতে পারবে, তবে বিশেষ বিবেচনায় তা পুনর্নির্মাণ করে আবারও 10 বছর অর্থাৎ সব মিলিয়ে 40 বছর চালানো যেতে পারে। আর কোনো জাহাজ যদি সমুদ্র পথে চলাচল করে তার সর্বোচ্চ মেয়াদ থাকবে 15 বছর। কিন্তু সম্প্রতি নৌ পরিবহন অধিদপ্তর থেকে মহাপরিচালকের সুপারিশ সহ ছাড়পত্রের জন্য দেয়া একটি লঞ্চের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসে সময় সংবাদের হাতে। তাতে দেখা যায় টিপু 7 প্লাস নামে লঞ্চটির মূল নাম শুধু টিপু 7, যা নির্মাণ করা হয় 1975 সালে, অর্থাৎ 45 বছর পর জাহাজটির পুরানো নামের সঙ্গে প্লাস যুক্ত করে অনুমোদন দিতে যাচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর। সমুদ্র পথে চলা এমভি ফারহান 2 নামে অপর একটি লঞ্চের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেখা যায় জাহাজটির বয়স 38 বছর পেরিয়ে গেলেও তা চলাচলের অনুমোদন দিয়ে রেখেছে নৌ পরিবহন অধিদপ্তর। ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম ছিল এটার চিফ ইঞ্জিনিয়ার। তখন এই নকশাটা BIWT এর থেকে চলে গেল নৌ পরিবহন অধিদপ্তরে। নকশা করার জন্য উনি মিনিমাম 20 লাখ টাকা নিত। যেমন এটা 1960 সনের জাহাজ, সেই জাহাজটাকে উনি নকশা তৈরি করে নতুন জাহাজ বানাই দিচ্ছে। ফার্স্ট ক্লাস মাস্টার 1 লাখের উপরে, সেকেন্ড ক্লাস মাস্টার ওই 80 থেকে 1 লাখ। আমি যখন নকশা অনুমোদনের জন্য ওনার কাছে যাই, চিফ ইঞ্জিনিয়ার নাজমুল সাহেবের কাছে, এক পর্যায়ে যে ওনার সাথে আমার ফাইনাল কথা হয় 20 লাখ টাকা। ওনার একমাত্র কালেক্টর আছে মাসুদ, ওনার কাছে আমি 20 লাখ টাকা দিই, তারপরে আমার জাহাজটা অনুমোদন দেয় ত্রুটি অবস্থায়। ড্রাইভার হওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। পরবর্তীতে আমাকে একজন সন্ধান দিল যে সাবেক চিফ ইঞ্জিনিয়ার নাজমুল সাহেবের কালেক্টরের সাথে যোগাযোগ করে, মাসুদ সাহেবের সাথে যোগাযোগ করে 2 লাখ টাকা ম্যানেজ করে তার সাথে যোগাযোগ করি, এবং পরবর্তীতে সে আমাকে সেকেন্ড ক্লাস সার্টিফিকেট দেয়। আমি এইটা নিয়ে সেকেন্ড ক্লাস ড্রাইভার হিসেবে কাজ করি। টাকার বিনিময়ে উনি লঞ্চের ফিটনেসের পজিটিভ একটা সার্টিফিকেট বাদ দিয়ে দেওয়া হতো। উনি খোঁজ নিয়ে জানা যায় অবৈধভাবে চালকদের ও ফিটনেসবিহীন নৌযানের সনদ দিয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম ও নাজমুল হকের নাম। যদিও পরে দুজনই বছরখানেক আগে দুদকের হাতে ঘুষ সহ হাতে নাতে ধরা পড়েন, তবে তারপরেও তারা ক্ষান্ত হননি। সময় সংবাদের হাতে আসা একটি ফোনালাপে শোনা যায় সবশেষ ধরা পড়া নাজমুল হক জেল থেকে বের হয়ে চিফ ইঞ্জিনিয়ার হওয়ার দৌড়ে থাকা মির্জা সাইফুর নামে নৌ পরিবহন অধিদপ্তরের একজন সার্ভেয়ারকে অর্থের প্রভাব খাটিয়ে দুদকের মাধ্যমে গ্রেফতার করিয়েছেন। আমি স্ট্রেট ফরওয়ার্ড যে মির্জারে ধরানোর পিছনে আমি আছি, আমি তো স্বীকার করি প্রথম থেকে। হ্যাঁ, আমি একা না, 4 জন মিলে ধরাইছে, তার ভিতরে আমিও আছি। এটা তো সত্যি কথা, এটা তো অস্বীকার করা উচিত। যখন দেখলাম গায়ে পড়লো, আমার গায়ে পড়লো, ফখরুল সাহেবের গায়ে পড়লো, জিয়াসের গায়ে পড়লো, কি নাম মঞ্জুরের গায়ে পড়লো,
তো সবাই একসাথে মিলে বললো যে ওরে ধরাই দাও, ধরাই তখন। হ্যাঁ, তা এখন যদি মনে করে যে ক্যাপ্টেন গিয়াসও যদি মনে করে যে সে বাঘের বাচ্চা, কারণ আমরা যদি আবার ৩-৪ জনে এক হই, ক্যাপ্টেন গিয়াসও 7 দিন পরে জেলে যাবে যদি আমরা চাই। হ্যাঁ, কারণ ট্রাপ কেসে কাউকে ধরানো কোনো ব্যাপার না। নৌ পরিবহন অধিদপ্তরে এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক অদক্ষ চালক আর ফিটনেসবিহীন নৌযানকে নিবন্ধন দেওয়ার পক্ষে নানা যুক্তি দেওয়ার চেষ্টা করেন। যেভাবে জাহাজের সংখ্যা বৃদ্ধি পায় সেভাবে কিন্তু সার্ভেয়ার অথবা ডিপার্টমেন্টের জনবল অথবা ইন্সপেক্টর যাই বলেন এর কিন্তু একই তালে বাড়তে পারে না। জাহাজ কিন্তু আপনার খুব সহজে নষ্ট হয় না এবং এই জাহাজকে আপনি সবসময় মডিফাই করতে পারেন। আমরা একটা জাহাজের যখন নকশা আমাদের কাছে জমা দেওয়া হয়, এখন সেই নকশাটি কার নকশা দিয়েছে এটা তো আমি জানি না, আমার কাছে তো নতুন একটা নকশা আসে। আপনি যেটা বললেন এটা একটাকে আমি অভিযোগ হিসাবে আমি এটাকে গ্রহণ করতে পারছি না, আমি এটাকে একটা অবজারভেশন হিসাবে হয়তো এটাকে নেওয়া যেতে পারে। এগুলো তো একটা ধারাবাহিকতা, আমি সবগুলো ধারাবাহিকতার মধ্যে তো আমার রেসপন্সিবিলিটি নাই। বা আমি কে কয় কোটি টাকা দাবি করছি এটা আপনি যেমন জানেন, এই বিষয়টা আমার জানার কোনো সুযোগ নেই, কারণ আপনি তো অনুসন্ধান রিপোর্ট করেন। প্লিজ এরকম কথা কিন্তু বলবেন না। আপনার যদি এরকম তথ্য না থাকে তাহলে আমি আপনাকে বলবো ভাই সতর্কতার সাথে কোশ্চেন করবেন। এবার আসা যাক দুর্ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানের দিকে। বিএডব্লিউটির নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের রয়েছে মোট 4টি অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ। অভিযোগ আছে উদ্ধারের চেয়ে কিভাবে এসব জাহাজ দিয়ে পকেট ভারী করা যায় সেদিকেই নজর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের। সবশেষ উচ্চতা জটিলতায় সদরঘাটে ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটি তুলতে কোনো কাজে আসেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। উল্টো ক্রেনটির সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত হয় পোস্তগোলা সেতুটি। বিএডব্লিউটি এর তথ্য মতে পানি থেকে সেতুর উচ্চতা ছিল 47 ফুট আর ক্রেনটির উচ্চতা ছিল পানি থেকে 48 ফুট। তবে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ক্রয়ের সঙ্গে যুক্ত থাকা সহকারী প্রকল্প পরিচালক জানান, ক্রেনটি নিয়ম মতো নিচু করে আনলে তা ওয়াটার লেভেল থেকে 40 ফুট উঁচুতে থাকার কথা। ওয়াটার লেভেল থেকে সর্বনিম্ন রাখতে হয় আমাকে 48 ফিটের মধ্যে। না না, এটা সাধারণত 40 ফুট পর্যন্ত এটার নিচে করা যায়, 40 সর্বোচ্চ উপরে তো 60-70 ফুট যায়। তার মানে সঠিকভাবে পরিচালনা করতে পারলে 29শে জুন পোস্তগোলা সেতুর সাথে আঘাত লাগার কথা নয় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের। জাহাজ রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত বিভাগটি জানায়, নির্দিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়া বসে থাকলেও শুধু তেল খরচ বাবদ প্রতি মাসে 4টি জাহাজের পেছনে খরচ হয় 12 থেকে 15 লাখ টাকা। সবকিছুতে আপনাকে এই জেনারেটর চালু রাখতে হবে, আদারওয়াইজ আপনি কিছুই পাবেন না। তেল ছাড়া তো মেশিন চলবে না, ডিজেল ইঞ্জিন ডিজেল ছাড়া কিভাবে সে চলবে। কিন্তু সরজমিনে এসে দেখা যায় এখানে একটি বিশাল বিদ্যুতের বক্স থেকে অসংখ্য বিদ্যুতের তার গিয়েছে এই উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, তেল খরচের নামে প্রতি মাসে তোলা 12 থেকে 15 লাখ টাকা কোথায় যায়? এই যে জেনারেটর কত মিনিটের জন্য অন করেন আনুমানিক? এটা চালায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা, আবার গোসলের সময় পানি খাওয়ার পানি তোলা লাগে। জেনারেটর ওনারা ব্যবহার করে না, ওনারা শুধু এই উপরের লাইনটা ভিতরে ব্যবহার করে, কারেন্টের লাইন। তেল খরচের বিষয়টি পুনরায় জানতে চাইলে এবার প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন ওই কর্মকর্তা। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম, ঐতিহ্যবাহী, আরামদায়ক, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব পথ হিসেবে পরিচিত বিশাল এই নৌ সেক্টরের এটি একটি খণ্ডচিত্র মাত্র, যেখানে হাজার হাজার মানুষের ছুটে চলা স্বপ্ন প্রতিনিয়ত এসব নৌ দুর্ঘটনায় নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। তবে অকালে চলে যাওয়ার জন্য শুধুমাত্র যে এই নৌ দুর্ঘটনায় দায়ী তা কিন্তু নয়। সংশ্লিষ্টরা মনে করছেন কর্তৃপক্ষের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণেই চরম খেসারত দিতে হচ্ছে নৌপথের এসব যাত্রীদের। দেখছিলাম আমার সহকর্মী মাহমুদ রাকিবের তৈরি করা রিপোর্ট নিয়ে আমরা মন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে আছেন, একজন নৌ পরিবহন বিশেষজ্ঞ আছেন, তাদের সঙ্গে আলোচনা করব। তার আগে রিপোর্টটি করতে গিয়ে আমাদের রিপোর্টারের সরেজমিন কিছু অভিজ্ঞতা একটু জেনে আসতে চাই। রাকিব, আপনার রিপোর্টটি দীর্ঘ একটি রিপোর্ট দেখলাম আমরা। রিপোর্টের শেষাংশে দেখলাম কেউ আপনাকে একজন টাকা দেওয়ার চেষ্টা করছে। আসলে টাকা দেওয়ার চেষ্টা কেন করছিল বা বিষয়টি আসলে কি? আমরা কি ধরে নেব আপনার রিপোর্টে যেটি বলছেন যে
এই অধিদপ্তরে টাকা উড়ে, তাহলে কি এটিরই একটি প্রতিফলন না কি বিষয়টি একটু বলবেন আমাদেরকে? জি, রোহিত ভাই আপনাকে ধন্যবাদ। আমি যেটি বলছিলাম যে যখন এই বিষয়টি নিয়ে নানা সাথে কথা বলছিলাম, তখন বিএডব্লিউটি এর একজন কর্মচারী তিনি আমাকে একটি কথা বলেছেন যে বিএডব্লিউটি ভবনের 8তলায় হলো সেখানকার নৌ পরিবহন অধিদপ্তর, এবং সেখানে আরেকটি বিষয় রয়েছে যে নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ, যেটি বিএডব্লিউটি এর অধীনে উদ্ধারকারী জাহাজগুলো দেখভাল করে। তো উনি বলছিলেন যে এই তলায় সিঁড়িতে পা দিলেই টাকা দিতে হয়। বিষয়টি এমন, সেটি হলো যে এমন যে ওখানে কোনো সনদ যদি আপনি নিতে চান বা উদ্ধারকারী জাহাজের কোনো বিষয়, সবকিছুতে বলা হচ্ছিল টাকার বিনিময়, আসলে টাকা ছাড়া কোনো কাজ হয় না। তো সেটি কেন? এই যে উদ্ধারকারী জাহাজ দেখভাল করার দায়িত্ব নৌ পরিচালন ও সংরক্ষণ বিভাগের। আমি যদি সর্বশেষ ঘটনাটি দিয়েই আসি, এই যে মর্নিং বার্ড 2 যেটি আমরা দেখাচ্ছিলাম, সেটি কিন্তু তারা শেষ পর্যন্ত পুরোপুরি ডুবে যাওয়া থেকে তুলে আনেননি, বলেছেন উদ্ধার করেছেন এবং সেটি ভাসিয়েছেন, কিন্তু সেটি কিন্তু এখনো পর্যন্ত নদী থেকে কুলিয়ে নিয়ে যাওয়া হয়নি। আমি আজও সেখানে গিয়েছি, সেটি কিন্তু পানির নিচেই রয়েছে, সেখানে একটি বয়া দিয়ে সেটিকে একটি চিহ্ন দিয়ে রাখা হয়েছে। এর বাইরে আমি যদি বলি, কমপক্ষে বাংলাদেশে এখন 100-রও বেশি লঞ্চ রয়েছে কিংবা বলগেট রয়েছে, যেগুলোকে বালক্ষেত বলা হয়। এগুলো কিন্তু এই উদ্ধারকারী জাহাজ দিয়ে বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে, সেগুলো কিন্তু উদ্ধার করা হয়নি। একইভাবে আপনি জানেন যে এই যুগে এসেও এই যে 4টি জাহাজই রয়েছে, এগুলো কিন্তু নিজে চলার সক্ষমতা তাদের নেই, এবং তারা কিন্তু নিজে নিজে এক জায়গা থেকে যখন যদি একটি জাহাজ ঘুরাতে হয়, যেটিকে বলা হয় রিভলভিং, এই জাহাজগুলো কিন্তু সেই সক্ষমতাও নেই। আপনি যখন ডান দিকে বা বাম দিকে ঘুরতে হবে, জাহাজটি পুরো বডি কিন্তু ঘুরতে হবে, সেটা কিন্তু রুস্তম, হামজা, নির্ভীক, প্রত্যয়। এছাড়াও কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে এই জাহাজগুলোর প্রতিটি জাহাজেই 23 থেকে 32 জন কর্মচারী রয়েছেন, যাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে স্বাভাবিক রক্ষণাবেক্ষণের জন্য নানান খরচ হয়। কিন্তু এছাড়াও কিন্তু আমরা যেটি দেখেছি, তারা দাবি করেছিলেন যে এখানে 24 ঘন্টায় জেনারেটর চালিয়ে রাখতে হয়, কিন্তু আমরা কিন্তু সরেজমিনে গিয়ে দেখেছি যে বিষয়টি তেমন নয়। যারা সেখানে কর্মকর্তা রয়েছেন কিংবা স্থানীয় রয়েছেন, তারা বলছেন যে হয়তো দৈনিক 5 মিনিট 10 মিনিট জেনারেটর চালানো হয়, কিন্তু বিল কিন্তু করা হচ্ছে 24 ঘন্টার। মাহমুদ রাকিব আমাদের সঙ্গে থাকবেন, আপনাকে ধন্যবাদ, আবার আসবো। আমি যুক্ত হতে চাই মাননীয় প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে। মাননীয় মন্ত্রী, আপনি আমাদের রিপোর্টটি দেখেছেন আমি আশা করি। তো আমাদের রিপোর্টার কিছু বিষয় এখানে তুলে এনেছেন, কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে উদ্ধারকারী জাহাজের কথা তিনি বলছেন, যে জেনারেটর থাকার কথা, প্রতি মাসে কত লাখ টাকার তেলের বিল তোলা হয়, কিন্তু আসলে বৈদ্যুতিক সংযোগ দেয়া আছে, বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে তারা সেখানে নোঙর করা থাকা অবস্থায় আনুষঙ্গিক কাজকর্ম সারেন, কিন্তু তেলের বিল কিন্তু খরচ হয়েই যাচ্ছে। একজন চিফ ইঞ্জিনিয়ার সাবেক, যিনি দুদকের হাতে গ্রেফতার হয়েছেন বছরখানেক আগে, তিনি তার একজন সহকর্মী পিও ওই অধিদপ্তরের কথা বলছেন যে আরেকজন ইঞ্জিনিয়ারকে তিনি কিভাবে ধরিয়ে দিয়েছেন। অর্থাৎ কেউ চাইলে ধরিয়ে দেওয়া যায়, যিনি ধরা পড়েছেন তিনি যেরকম দুর্নীতির দায়ে অভিযুক্ত, আবার আরেকজনকে যাকে ধরিয়ে দিয়েছেন তিনিও দুর্নীতির দায়ে অভিযুক্ত। তো সবকিছু মিলে পুরো প্রক্রিয়াটি কি একটু জটিল লাগে কিনা মাননীয় মন্ত্রী? না, আপনি যদি রিপোর্টটা দেখেন তাহলে অবশ্যই জটিল। জি, রিপোর্টটা আরো ভালো হইতো যদি এখানে বিদ্যুৎ বিভাগ থেকে যে লাইনটা দেখানো হইলো, বিদ্যুৎ বিভাগের যদি কর্তৃপক্ষের যদি কারো যদি একটি এখানে মতামত বা সাক্ষাৎকার বা বিদ্যুৎ বিভাগের এই বিলটা আসতেছে কিনা চোরাই লাইন, এটা কিন্তু এই জায়গাটায় রিপোর্টে আসেনি। কাজে এই রিপোর্টটা এই ক্ষেত্রে এই জায়গাটা একটু পরিষ্কার না। আমরা যদি দেখতাম যে বিদ্যুৎ বিলটা এখানে নেওয়া হচ্ছে বা তাহলে আবার পাশাপাশি তেলের বিলও নেওয়া হচ্ছে, তার 2 রকম, তাহলে ব্যাপারটা একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে শুধু বিদ্যুতের তার দেখানো হলো, কিন্তু বিদ্যুতের বিল দেওয়া হচ্ছে নাকি এটা চোরাই তার, এটা কিন্তু রিপোর্টের মধ্যে আসেনি। কাজে রিপোর্টটা এই জায়গাটা পরিষ্কার নয়। কিন্তু মাননীয় মন্ত্রী, তেলের বিল যে দেওয়া হচ্ছে এটি তো সত্যি। আরেকটু বলি না, তেলের বিল দেওয়া হচ্ছে, এখন আপনি তার দেখাচ্ছেন, আমি এই জায়গায় বলছি, আমি তারটা দেখালেন যে এই তারটা দিয়ে এটাকে মানে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, আবার পাশাপাশি তেলের বিলও নেওয়া হচ্ছে, কিন্তু তারটা গিয়ে ওখানে আসলেই সেই তেল যে ব্যবহারটা হচ্ছে সেটার বিপরীতে তার সেই বিদ্যুৎ ব্যবহার হচ্ছে কিনা সেটা কিন্তু ঠিক রিপোর্টটার মধ্যে পরিষ্কার ভাবে আসেনি, আমি যতটুকু বুঝলাম রিপোর্টটা দেখে। আমার ভুল হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি
ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এটা দুদকের মাধ্যমে তারা গ্রেপ্তার হয়েছে। তো দুদকের উপরে আমরা কম বেশি আস্থাশীল। নিশ্চয়ই যেই রিপোর্টটা এখানে তৈরি হয়ে আসছে, দুদক নিশ্চয়ই আজকের এই রিপোর্টটা দুদকের কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছেও যাবে। এখন যদি তারা লাইভ দেখে, হয়তো দেখছে, অথবা না হলেও পরবর্তীতে রিপোর্টটা নিশ্চয়ই যেটু একটা রিপোর্ট হয়ে গেল, কাজে কাজে তারাও সেটা দেখবে। নিশ্চয়ই এটা দুদকের দায়িত্ব। দুদক হচ্ছে আবার আরেকটা দুর্নীতির খপ্পরে পড়ছে নাকি দুদক সঠিক রাস্তায় চলছে, এটা আমি চাইবো যে দুদক সঠিক রাস্তায় চলুক এবং দুদক সঠিক জিনিসটি অনুসন্ধান করে একদম দায়ী ব্যক্তিদেরকে এখানে শাস্তি দিক। কারণ আমরা সরকারের বিভিন্ন অর্গান আছে, দেশের বিভিন্ন অর্গান আছে, আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি, আমরা একটা আমব্রেলার মধ্যে আসতে চাই। হ্যাঁ, কাজে দুদকের জায়গায় কাজ করতেছে। আমার এই জায়গাটায় যদি কোনো ধরনের অনিয়ম হয় সেটা দেখার জন্য নিশ্চয়ই কর্তৃপক্ষ আছে, আমাদের এত গোয়েন্দা সংস্থা আছে, আমাদের দুর্নীতি কমিশন আছে, এবং সবচেয়ে বড় কথা সমাজে যে দর্পণ গণমাধ্যম আছে, গণমাধ্যম তার দায়িত্ব পালন করলো এখানে, যে এত বড় একটা রিপোর্ট নিয়ে আসে। কাজে এখন বাকি দায়িত্বটা হচ্ছে, যেহেতু দুদক এটা মামলা ইতিমধ্যে নিয়েছে, এখন কিন্তু এই দায়িত্বটা আমার কাছে রইল না, এটা দুদকের কাছে রয়ে গেল। দুদক নিশ্চয়ই, আমি প্রত্যাশা করবো দুদক এটা সঠিক অনুসন্ধান করে সঠিক বিষয়টাই এখানে তুলে নিয়ে আসবেন এবং সঠিক যে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করবেন। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমাদের সঙ্গে থাকবেন। আবারও আপনার কাছে আসবো, একটু যুক্ত হতে চাই সৈয়দ ময়নার হোসেনের সঙ্গে। সৈয়দ ময়নার হোসেন, আপনিও নিশ্চয়ই রিপোর্টটি দেখেছেন। রিপোর্টের শুরুতে আমাদের রিপোর্টার দেখিয়েছেন যে তিনি কয়েকজন প্রথম শ্রেণীর চালকের সঙ্গে কথা বলছেন, তাদের অভিজ্ঞতা থেকে তারা বলছেন যে অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন নৌযানের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। এটি হচ্ছে প্রথম শ্রেণীর যারা চালক তাদের বক্তব্য। পাশাপাশি আবার আমাদের রিপোর্টার দেখিয়েছেন যে পরিমাণ নৌযান আমার রয়েছে সে পরিমাণ আমাদের লাইসেন্সপ্রাপ্ত চালক নেই, প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী মিলিয়েও অদক্ষ চালকরাই কিংবা কোনো না কোনোভাবে তারা লাইসেন্স ম্যানেজ করেই তারা কাজগুলো করছেন। তো আপনি দীর্ঘদিন এই সেক্টরের সঙ্গে যুক্ত ছিলেন, এখনো এটি নিয়ে কাজ করেন, সবকিছু মিলে আপনার অভিজ্ঞতা কি বলে যে একের পর এক আমাদের নৌযান দুর্ঘটনাগুলো ঘটে, তার পেছনে আসলে মূলত কোনটি দায়ী বা কোনগুলো দায়ী? মানে আমি আপনাদেরকে বলছি যে ব্যাপারটা হচ্ছে নিরাপত্তা, নৌ নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় তবে তিনটা জিনিসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে সেফটি অফ দ্য রোড, একটা হচ্ছে সেফটি অফ দ্য ভেসেল অ্যান্ড স্কিল অফ দ্য ক্রু। এখন সেফটি অফ দ্য রোড এটার দায়িত্বটা কিন্তু বিআইডব্লিউটি এর নৌপথের নাব্যতা রক্ষা করার জন্য আপনার কাজ করছে এবং কাজ করে কিছুটা সাফল্য অর্জন করেছে। এবং আমরা জানি যে মরফোলজিক্যাল প্রসেস কি রকম আপনার প্রতিকূল পরিস্থিতির মধ্যে, তার মধ্যেও কিন্তু বিআইডব্লিউটি আপনার নৌপথের নাব্যতা সংরক্ষণ করতে পেরেছে এবং নাব্য নৌপথের দৈর্ঘ্যও কিন্তু কিছুটা বৃদ্ধি করতে পেরেছে। এবং এটা গত 10 বছরে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচির কিন্তু এটা সুফল। যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে ফেরি রুটগুলিতে এবং অন্যান্য গুলিতে আপনার স্ট্রাগল করতে হচ্ছে নাব্যতা রক্ষার জন্য। এখন আর একটা ব্যাপার হচ্ছে আপনার সেফটি অফ দ্য ভেসেল অ্যান্ড স্কিল অফ দ্য ক্রু। এই দুটো বিষয় আপনি, মূল সমস্যাটা হচ্ছে নৌ পরিবহন, অভ্যন্তরীণ নৌ পরিবহনের। বাংলাদেশ মানে আপনার ওয়ার্ল্ডের লার্জেস্ট আইডব্লিউটি নেশন, এবং আইডব্লিউটি নেশন হিসেবে আমরা যে এক্সপেরিয়েন্স এবং আমরা যে নোহাউ করেছি সেটা কিন্তু এক্সপোর্ট করাও কিন্তু সম্ভব হবে, কারণ এইরকম অভিজ্ঞতা কিন্তু অন্যান্য কোনো দেশে নাই। কিন্তু আমাদের ভেতরে যে সমস্ত অবস্থা আছে এবং বৈসাদৃশ্য আছে, এবং এইগুলি আমার মনে হয় যে এই প্রতিবেদনে বেশ ভালোভাবেই উল্লেখ করা আছে। বিশেষ করে আপনার নৌযানের নিরাপত্তার জন্য সেটা সার্ভে সার্টিফিকেট, সেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে অনিয়ম, এবং নৌযান পরিচালনার জন্য আপনার যে সমস্ত কর্মী নিয়োগ করা হয়, সেটা আমাদের দেশে আপনার এই যে এন্টারপ্রেনারশিপ, এই এন্টারপ্রেনারশিপটা ঠিক আপনার এক্স্যাক্টলি অ্যাকুরেটলি আপনার কিন্তু গ্রো করে নাই। এখনো কিন্তু আমাদের দেশের নৌযান মালিকরা কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনার দক্ষতার বদলে বিশ্বস্ততা, অর্থাৎ যেহেতু এইটা একটা অ্যাসেট এবং এই অ্যাসেটটা তার কাছ থেকে দূরে যাবে, সুতরাং ওই তার গ্রামের লোক, তার গরিব আত্মীয় স্বজন তাদেরকে নিয়োগ করা হয়, কিন্তু নিয়োগ দেয় কিন্তু ওই যে সমস্ত
ডিপিটিসি থেকে পাশ করা যে সমস্ত লোকজন আছে তাদেরকে জানে। ডিপিটিসি যারা পাশ করে, যে দক্ষ নৌকর্মী আছে যারা 1 বছরের ট্রেনিং, তারা কিন্তু চাকরি পাচ্ছে না এখন পর্যন্ত। প্রচুর পরিমাণ কর্মী আছে যাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। এখন আপনি দেখেন, এই যে আপনার মাহমুদ রাকিবের রিপোর্টে একটা খুব চমৎকার ভাবে এসছে যে এই যে আপনার যে কম্পিটেন্সি সার্টিফিকেট দেওয়া হয় আপনার মাস্টার এবং ড্রাইভারদের, এই কম্পিটেন্সি সার্টিফিকেটটার মধ্যে একটা এমন অনিয়ম, যে অনিয়মের কারণে আপনার দুর্নীতি সৃষ্টি হয়, এবং যে দুর্নীতি একটা কর্মকর্তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করে, এবং সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্য থেকে কিন্তু আপনার ওই গ্রেপ্তার অথবা অন্যান্য আরেকজনকে আটকে দেওয়া, এই সমস্ত ঘটনাগুলি। এখন এই ঘটনা কেন ডিপার্টমেন্ট অফ শিপিং এর কাছে এই দায়িত্বটা থাকবে কেন? আপনার সরকার একটা ডিপিটিসি করেছে, একটা ট্রেনিং ইনস্টিটিউট করেছে, সেই ট্রেনিং ইনস্টিটিউট পরে বরিশাল এবং মাদারীপুরে আরো 2টো ট্রেনিং ইনস্টিটিউট করেছে। এখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমাকে সার্টিফিকেট দিবে অন্য একটা, এটা তো ব্যাপার না। যখন আপনি ইনস্টিটিউশনালাইজ করেছেন ট্রেনিংটা, সেই ইনস্টিটিউশন আপনার ট্রেনিং এর সার্টিফিকেট, কম্পিটেন্সি সার্টিফিকেট তার ট্রেনিং হিসেবে দেওয়া উচিত, এবং সেটা কিন্তু আপনার বিশ্ব ব্যাংকেরও সুপারিশ আছে, কিন্তু সেইটা কিন্তু কোনো ক্রমেই সম্ভব হয় না। এবং আপনি দেখেন যে জাহাজের সার্ভে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইগুলি দেওয়ার মধ্যে আপনার টোটাল ব্যাপারটা একটা বিরাট রকমের একটা ইয়েটা কাজ করছে। এবং আমি আপনাদেরকে বলছি যে গণতান্ত্রিক দেশে ডিপার্টমেন্ট অফ শিপিং কিন্তু ইনল্যান্ড শিপিং নিয়ে ডিল করে না। যেখানে যে আমাদের এই জিনিসটা ডিপার্টমেন্ট অফ শিপিং এর আছে আমাদের দেশে ঐতিহাসিকভাবে তখনই গিয়েছে যখন আমাদের এই দেশে রেজিমেন্টেড রুল ছিল, যখন সামরিক শাসন ছিল, সেই সামরিক শাসনের মধ্যে দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু ডিপার্টমেন্ট অফ শিপিং এর সঙ্গে ইনল্যান্ড নেভিগেশনের কোনো সম্পর্ক নাই। সুতরাং ইনল্যান্ড নেভিগেশনের এবং এই যে আপনার অর্থাৎ বিআইডব্লিউটিএ আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছে, নৌপথ তৈরি করতেছে, এবং আপনার ল্যান্ডিং স্টেশন, টার্মিনাল, বন্দর এগুলি তৈরি করছে। আর আপনার কিন্তু নৌপথে যারা চলবে এবং নৌপথে যারা তাদেরকে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ শিপিং এর দায়িত্ব, ট্রাফিকের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে পুলিশ। এই যে বিভিন্ন ধরনের একটা দ্বৈততা, এই দ্বৈততার ফলের মধ্য থেকে কিন্তু অব্যবস্থা আছে। আমাদের মন্ত্রী মহোদয়কে আমি দেখেছি অত্যন্ত আপনার সক্রিয় এবং অত্যন্ত মানে আন্তরিকতা নিয়ে কাজ করেন। আমি আশা করি যে উনি এইগুলি দেখবেন এবং দেখে এগুলিকে এক জায়গায় এনে আপনার যে অন্যান্য জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে এক জায়গায় যদি আনেন, তাহলে এই সমস্ত দুর্নীতির ব্যাপার আছে, অব্যবস্থা ব্যাপার আছে, সমন্বয়হীনতার ব্যাপার আছে, সেগুলি আমার মনে হয় একটা দূর করা সম্ভব হবে। জি, ধন্যবাদ সৈয়দ মনোয়ার হোসেন, আমাদের সঙ্গে থাকবেন। একটু আমি রাকিবের সঙ্গে যুক্ত হতে চাই। রাকিব, আপনার রিপোর্টটিতে আপনি যে ইলেকট্রিক্যাল বক্স দেখিয়েছেন, বলছেন যে সেখান থেকে ইলেকট্রিসিটির কানেকশন নেওয়া হয়েছে সেই উদ্ধারকারী জাহাজে। তো প্রশ্নটি হচ্ছে, সেই কানেকশনটি কি বৈধ নাকি অবৈধ সেটি আপনি পরিষ্কার করতে পারেননি। এ ব্যাপারে কি আপনার কাছে তথ্য রয়েছে? এমনও তো হতে পারে যে কানেকশনটি বৈধ এবং নিয়মিত সেটির বিল দেওয়া হয়, ইলেকট্রিক্যাল বিল। হ্যাঁ, এটি কানেকশনটি বৈধ কিংবা অবৈধ এটি কিন্তু প্রশ্ন নয়। এখানে প্রশ্নটি ছিল যে যারা এই যে দায়িত্বপ্রাপ্ত সিএনবি, নৌ পরিচালনা এবং সংরক্ষণ বিভাগ, তারা 24 ঘন্টা জেনারেটর চলে বলে বিল নিচ্ছে। কিন্তু এখানে আমি বলছি, আপনাকে জানিয়ে রাখি যে বিএডব্লিউটি এর নারায়ণগঞ্জ যে বন্দর রয়েছে, সেখানকার বিএডব্লিউটি এর প্রকৌশল বিভাগ এই লাইনটির বিল দিয়ে থাকে। তাহলে একই জায়গার আপনি 24 ঘন্টার তেলের বিল নিচ্ছেন, আবার ইলেকট্রিসিটির বিল দিচ্ছেন, তাহলে কি সেখানে 48 প্রতিদিন কি 48 ঘন্টায় সময় যাচ্ছে সেই জাহাজটির ক্ষেত্রে? এটি আমার একটি প্রথম কথা। জি রাকিব, এটি বোঝা গেছে। রাকিব, আরেকটি বিষয় জানতে চাই, আপনি কয়েকজন লঞ্চ মালিকের সাক্ষাৎকার নিয়েছেন, তারা বলছেন যে ত্রুটিপূর্ণ নকশার লঞ্চ তাদেরটা অনুমোদন দেয়া হয়েছে। তো আমার প্রশ্নটি হচ্ছে, এখানে যারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা আছেন তারা না হয় ত্রুটিপূর্ণ লঞ্চের নকশার অনুমোদন দিচ্ছেন, কিন্তু লঞ্চ মালিকরা নিজেরা কেন ত্রুটিপূর্ণ নকশা অনুমোদন করিয়ে নেওয়ার জন্য অবৈধ অর্থের লেনদেন করছেন? লঞ্চ মালিকরাও তো তাহলে এখানে একই দোষে দুষ্ট কিনা? অবশ্যই অবশ্যই লঞ্চ মালিকরা একই দোষে দুষ্ট। তারা মুনাফার লোভে, শুধুমাত্র মুনাফার লোভেই তারা এই কাজটি করছেন। এখন যেখানে আইন রয়েছে 40 বছর পরে এই লঞ্চটি ফেলে দিতে হবে, তখন কিন্তু তারা সেটি না ফেলে দিয়ে চিন্তা করছে এটি ফেলে দিলে তার কয়েক কোটি টাকা আবার নতুন করে ইনভেস্ট করতে হবে। তখন সেটিকে নতুন করে একটি নকশা করে সেটির উপরে আবার পুনরায় আরেকটি লঞ্চ তৈরি করছে। হয়তো আগে ছিল 2 তলা, সেটি নতুন করে নকশা করে 4 তলা করছে। আমি কিন্তু সেটি দেখিয়েছি।
এবং সেখানে কিন্তু এখানে অবশ্যই মালিকরা তারা ঘুষ দিচ্ছেন, তারাও দুর্নীতি করছেন, কারণ ঘুষ গ্রহণ করা এবং দেয়া দুটি সমান অপরাধ। জি রাকিব, এই জায়গাতেও তো তাহলে যদি কেউ প্রশ্ন তোলেন যে সরকারি কর্মকর্তা যারা দুর্নীতি করছেন, যদি আমি এই আপনার নৌ পরিবহন মন্ত্রণালয় বা অধিদপ্তরের কথাই বলি, আপনি একজন চিফ ইঞ্জিনিয়ারের কথা দেখিয়েছেন রিপোর্টে, যিনি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন, আরো কয়েকজনের কথা বলেছেন, তাহলে সরকারি যারা তারা তো গ্রেফতার হচ্ছেন বা তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে, তো এই যে লঞ্চ মালিকরা যারা ঘুষ দিচ্ছেন তাদেরও তো ধরাছোঁয়ার বাড়ি থেকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? তাহলে দুর্নীতির চক্রটা তো তারাই জিইয়ে রাখছেন, এই লঞ্চ মালিকরাও যদি বলি। হ্যাঁ আমি সেটি বলছি, শুধু যে তারা দুর্নীতি করছে তাদের ধরা হচ্ছে না এটা তো হচ্ছেই না, একই সঙ্গে এই লঞ্চ মালিকদের আজ পর্যন্ত যত দুর্ঘটনা হয়েছে কিংবা যারা শ্রমিক যেসব চালক কিংবা ড্রাইভার ঘুষ দিচ্ছেন তারাও সমান অপরাধী, কিন্তু আপনি দেখেন এদেরকেও কিন্তু কখনোই কোনো বিচারের আওতায় আনা হয় না। আজ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে কোনো চালককে নৌ দুর্ঘটনা, সে পিনাক বলেন, নাসরিন বলেন, জি তাদেরকে কেন আনা হয় না আমি জানার চেষ্টা করবো। রাকিব আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আমাদের রিপোর্টার যেটি বলছেন যে হ্যাঁ, বিদ্যুতের যে কানেকশনটি সেটি বৈধ এবং সেটির বিলও নিয়মিত দেওয়া হয়, কিন্তু আমাদের সহকর্মী প্রশ্ন তুলছেন 24 ঘন্টা জেনারেটর চলবে, সেজন্য তেলের খরচও বরাদ্দ করা হয়, পাশাপাশি বিদ্যুৎও, দুটি বিষয় পাশাপাশি কিভাবে চলে, এটি হচ্ছে আমাদের রিপোর্টারের প্রশ্ন। মাননীয় মন্ত্রী, এখানে আমি 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 রিপোর্টারের বিরোধিতা করতেছি না, আমি রিপোর্টটা আরো সুন্দর হতো যেহেতু আমাদের তেল খরচের বিষয়টা তিনি তুলে নিয়ে এসছেন এবং তিনি সেই ব্যাপারে রিপোর্টটা দেখি, সেখানে বিদ্যুৎটা যে তারটা দেখিয়েছেন তিনি, কিন্তু বিদ্যুতের বিল সংক্রান্ত কোনো রিপোর্টিং তিনি করতে পারেন। তিনি বলেছেন যে এখানে বিদ্যুতের তার ব্যবহার হচ্ছে, বিদ্যুতের তার গেছে, কিন্তু বিদ্যুৎ বিল যে দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত কোনো বৈধ তিনি এভিডেন্স এখানে তিনি দিতে পারেননি। জি মাননীয় মন্ত্রী, আমি ধরে নিলাম যে এটি আমাদের সহকর্মীর করা রিপোর্টের একটি সীমাবদ্ধতা, তিনি হয়তো ওই জায়গাটি স্পর্শ করতে পারেননি, তুলে আনতে পারেননি, কিন্তু মূল বিষয় যেটি হয়েছে এই যে এখানে এইরকম অবৈধ টাকার লেনদেন হয়, যেটি আমাদের রিপোর্টারকেও কনভিন্স করার চেষ্টা করা হয়েছে, এই জায়গাটিতে আপনি কি বলবেন? আমার কথাটা একটু শুনেন আপনি। জি আমি বলছি রিপোর্টিংটা ভালো হয়েছে, রিপোর্টিংটা আরো ভালো হতো বা বস্তুনিষ্ঠ হতো যদি আমরা বিদ্যুৎ বিভাগের বিলটা এখানে উপস্থাপন করতে পারতাম, সেই জায়গাটা একটু দুর্বলতা, আমি এইটুকুই বলেছি। আর যে কথাটা আপনি বলছেন যে ম্যানেজ করার যে ব্যবস্থা, এখানে কিন্তু অনেক কিছুই ম্যানেজ হচ্ছে। কিছু মালিক আছে তারা কিন্তু মালিকরা যে এখানে বাংলাদেশে বহুমত বহুপদ, কোন নদী মরে গেছে, কোন নদী মেরে ফেলা হয়েছে, কোন নদীর প্রবাহ গতিপথ চেঞ্জ করা হচ্ছে, কোন নদী আবার সবকিছু বাধা পেরিয়ে কিন্তু আবার প্রবাহিত হচ্ছে। অনেক কিছু বিষয়, নদীমাতৃক দেশ, এখানে এত এত মত এত পথের তো দেশ পৃথিবীতে খুব কমই আছে যেখানে আমরা সবকিছু নিয়ে রাজনীতি করি। এখানে যেটা বলা হচ্ছে যে ক্রিটিসাইজটা করা হচ্ছে, যখন আমরা ক্রিটিসাইজটা করি এটা আমরা খুব আগ্রহ সহকারে করি, কিন্তু প্রশংসাটা যখন করি তখন কৃপণের মতো করে করি। হ্যাঁ, এখানে কাজেই সরকারের যেসব ভুল ভ্রান্তি আছে এগুলো বলা দরকার। এই ভুল ভ্রান্তি গুলো থেকে আমরা আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, যে রিপোর্টিংটা হচ্ছে, এখান থেকে নিশ্চয়ই আমরা একটা লিসেন নিচ্ছি। এখানে যে নৌ বিশেষজ্ঞ আছে সৈয়দ মনোয়ার হোসেন, তিনি বললেন, হ্যাঁ তার বক্তব্যগুলো থেকে আমরা কিছু লিসেন নিচ্ছি। আমরা ভালো কিছু করতে চাই এবং ভালো কিছু করতে চাই বলেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেন গত 10 বছরে এই নৌপথ সংক্রান্ত বা এই নৌ পরিবহন সংক্রান্ত যে ডেভেলপমেন্টটা হয়েছে, আপনি যদি গত 10 বছর বাদ দিয়ে পিছনের 40 বছরের দিকে তাকান, সেটা কি হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী প্রথম 1999 সালে তিনি প্রথম বলেছিলেন যে ঢাকার চারপাশে যে নদীগুলো নিয়ে তিনি কথা বলেছিলেন, কিন্তু 2001 সালের পরে যখন খালেদা নিজামীরা বা জামাত বিএনপি যখন ক্ষমতায় আসে তখন কিন্তু নৌপথ আর দেখা হয়নি। এই চারপাশে সারাউন্ডিং এরিয়া যেটা আমরা আজকে আলোচনা হচ্ছে, আমরা কাজ করছি অনেক অনেক মানে ঝুঁকি নিয়ে কাজ করছি, অনেক চ্যালেঞ্জ আমাদের অতিক্রম। রাকিব তো আমাদের সঙ্গে সার্বক্ষণিক ছিল, তিনিও আপনাদের সময় টিভি এগুলো তুলে নিয়ে এসেছে, কাজে আমরা অনেক কাজ করছি। আমরা কিন্তু যেই লঞ্চ দিয়ে কিন্তু আমরা ক্রুজ সার্ভিস করেছি ঢাকা কলকাতা, আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে আমরা ঢাকা থেকে কলকাতায় আমরা একটা ক্রুজ সার্ভিস করতে পারি এবং ঢাকা
কলকাতা, ঢাকা, আসাম, গুয়াহাটি, মানে এই কয়েকবার যাতায়াত করেছে। এগুলো কিন্তু সংবাদে নিয়ে, এগুলো কিন্তু ভালো দিক। আমরা নৌ বাণিজ্যের কিন্তু প্রসার ঘটছে। আগামী 14 তারিখে আমরা ভারতের যে জাহাজ, এটা ট্রায়াল বেসিসে তারা কিন্তু চিটাগং বেজে আসবে, চিটাগং থেকে তারা আগরতলা হয়ে ভারতে আবার প্রবেশ করবে। এই যে নৌ বাণিজ্য কিন্তু প্রসার বাড়ছে। আমরা মংলা বন্দর বলেন, পায়রা বন্দর বলেন, চট্টগ্রাম বন্দর বলেন, আমরা কিন্তু ডেভেলপ করছি। আমরা মাতার বাড়ির 17,000 কোটি টাকার আমরা কিন্তু প্রকল্প হাতে নিয়েছি। আমরা কিন্তু এই যে আপনি যেটা বলছেন দিক বিদিক যে কথাটা বলছেন, এই দিক বিদিক থেকে আমরা সঠিক দিকে আনার জন্য 10,000 কিলোমিটার নৌপথ তৈরি করার জন্য আমরা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। হাজার হাজার কোটি টাকা এখানে সরকারি ভাবে বিনিয়োগ করা হচ্ছে, বেসরকারি বিনিয়োগ করছে, বিদেশি বিনিয়োগরা পর্যন্ত আসছে। আপনি জানেন রাকিব এটার উপরে সংবাদ পরিবেশন করেছে, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের যে বিশ্ব ব্যাংকের বিনিয়োগে প্রায় আপনার হচ্ছে 3500 কোটি টাকার একটা প্রকল্প আমাদের চলমান আছে, টেন্ডার প্রক্রিয়ায় আছে। আমরা মাননীয় মন্ত্রী, আপনি যে উদ্যোগগুলোর কথা বলেছেন এগুলো আপনারা করছেন, আপনারা আন্তরিকভাবে চেষ্টাও করছেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু বিষয়টি হচ্ছে মাননীয় মন্ত্রী, আপনাদের এত আন্তরিকতা, এত চেষ্টা, এত উদ্যোগের পরও যখন এরকম কিছু দুর্বৃত্ত লোক রয়ে যায় তখন পুরো প্রক্রিয়াটাকে কিছুটা ম্লান করে দেয় কিনা? না, আপনি শুনেন, এই দুর্যোগটা তো শুধু নৌ সেক্টরে আপনি এককভাবে তুলবেন। আমাদের সমাজের মধ্যে দুর্যোগ আছে, আমাদের রাজনীতির মধ্যে দুর্যোগ আছে, আমাদের অর্থনীতির মধ্যে দুর্যোগ আছে, আপনি গণমাধ্যমও দুর্যোগ আছে। হ্যাঁ, আমরা কি গণমাধ্যমের প্রত্যেকটি মানুষ কি আমরা এই বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন করি? আমাদের সব জায়গায় দুর্যোগ আছে। আমাদের তো দেশের মধ্যে একটা বিভক্তি তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধুকে 75 15 আগস্টে হত্যা করার পরে অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, এই গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। প্যান কার্ডে রাষ্ট্রপতির সন্তানকে পড়িয়ে দেওয়া হয়েছে, গেঞ্জি কেটে আপনার রাষ্ট্রপতির সন্তানকে পড়িয়ে দেওয়া হয়েছে, সেটা গণমাধ্যমে পরিবেশন করে বাংলাদেশের মানুষের ইমোশনকে ব্ল্যাকমেলিং করা হয়েছে। তো এগুলো তো হয়েছে, সমাজকে বিকৃত। আমরা যে শিক্ষা নিয়ে বড় হয়েছি সেই শিক্ষা কি প্রকৃত শিক্ষা? আমাদের মুক্তিযুদ্ধের শিক্ষার সঙ্গে সেই শিক্ষা কি যুক্ত ছিল 75 পরবর্তী জিয়া এরশাদ খালেদা জিয়ার সময়? আমরা কি কখনো চেয়েছি বাংলাদেশে 71 সালে যেই জঙ্গিবাদের উত্থান ঘটেছিল সেই জঙ্গিবাদ আবার 2001 সালে বাংলা ভাই শাহেক আব্দুর রহমানের জন্য কি আমরা স্বপ্ন দেখেছিলাম? আমাদের 30 লক্ষ মানুষ কি সেই জন্য জীবন দিয়েছে? আমাদের মা বোনেরা সে কি আত্মত্যাগ সেজন্য করেছে? মুক্তিযোদ্ধারা কি যুদ্ধ সেজন্য করেছে? করে নাই। কারণ এটা তো রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তো এই যে দুর্বৃত্তদেরকে আপনার হচ্ছে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। কাজেই আমাদের দিক হারানো তো খুব স্বাভাবিক। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের দিক হারানো একটি দেশকে আবার সঠিক পথে নিয়ে এসেছেন। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ, যেই দেশের প্রধানমন্ত্রী, যে দেশের রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা 100 বছর পরে বাংলাদেশ কোন জায়গায় যাবে সেই ধরনের পরিকল্পনা তিনি দিয়েছেন, ডেল্টা প্ল্যান। তিনি 30 বছর 2030 সালের প্ল্যান দিয়েছেন, 2041 সালের উন্নত বাংলাদেশে দিয়েছেন। এইরকম একটা মহামারীর মধ্যেও আজকে যে সাহসিকতার সঙ্গে তিনি সংসদ অধিবেশন, অনেক দেশেই আজকে দেখেন, আমরা এই সময় টিভি সম্পাদকীয়তে আচ্ছা ভার্চুয়াল ইয়েতে আমরা যুক্ত হয়েছি অনলাইনে, আমরা সাহস পাচ্ছি না এক জায়গায় বসার, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই সাহসিকতার সঙ্গে তিনি সংসদ অধিবেশন করেছেন, বাজেট দিয়েছেন, বাজেটের উপর সাধারণ আলোচনা হয়েছে, আইন পাস হয়েছে। অনেক সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে আপনি অনলাইনে সংসদের সঙ্গে যুক্ত থাকেন। তিনি বলেছেন যে না, জন্ম যখন নিয়েছি মৃত্যুবরণ করতে হবে, আমরা যতক্ষণ আমার জীবনে প্রাণ আছে এই বাংলাদেশের মানুষের জন্য আমি কাজ করে যাব। এই যে মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। আমি আপনার সঙ্গে যুক্ত হব, একটু আমি সৈয়দ মনোয়ার হোসেনের সঙ্গে যুক্ত হতে চাই। সৈয়দ মনোয়ার হোসেন, আমি অন্য একটি প্রসঙ্গে আপনার সঙ্গে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমাদের রিপোর্টার যেটি দেখিয়েছেন রিপোর্টে, এই যে কিছু লঞ্চ মালিক যারা টেলিভিশনে গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন যে ত্রুটিপূর্ণ নকশার অনুমোদন করিয়ে নেওয়া যায় টাকার বিনিময়ে, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যারা বলছেন গণমাধ্যমে করিয়ে নেওয়া যায় তারাই কিন্তু করাচ্ছেন। তো শুধুমাত্র একটি, যদি এইভাবে বলি যে এক হাতে তো আসলে তালি বাজে না, তার মানে কিন্তু এই দুর্নীতি বা দুর্নীতি জিইয়ে রাখার পেছনে
এই লঞ্চ মালিকদেরও কিছুটা দায় রয়েছে কিনা, সৈয়দ মনোয়ার হোসেন? হ্যাঁ, টোটাল যে আপনার এখানে লঞ্চের আমি আপনাকে প্রথমেই বলেছি এবং সেটা বলছি, টোটাল ব্যবস্থাটার মধ্যে কিন্তু অব্যবস্থাপনা আছে এবং সেই অব্যবস্থাপনাটা ইয়েটা কিরকম আপনার আমি বলি, একটা লঞ্চ যদি আপনি নির্মাণ করতে চান, একটা জাহাজ যদি নির্মাণ করতে চান, তবে আপনাকে আগে সবচেয়ে আগে করতে হবে যে সেই জাহাজের একটা নকশা প্ল্যান অনুমোদন করিয়ে নিতে হবে। অনুমোদন করিয়ে নিতে হবে ডিপার্টমেন্ট অফ শিপিং এর অথরাইজড নেভাল আর্কিটেক্ট হাউস দ্বারা। কিন্তু আপনি ইন্টারেস্টিংলি এটা হচ্ছে কি, বাংলাদেশে এটার একটা র্যাকেট আছে এবং সেই র্যাকেটটা হচ্ছে আপনি জাহাজ নির্মাণ করছেন, জাহাজ নির্মাণ হয়ে গেছে, জাহাজ জলে নেমে আসছে, তারপর প্ল্যান অ্যাপ্রুভ হয়, তারপরে কনস্ট্রাকশন সুপারভিশন হয়, তারপরে সেটা সার্ভে সার্টিফিকেট হয়, তারপরে সেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়, সমস্ত কিছুই হয়ে যায় এবং এটা উইদিন এ মান্থ এই সমস্ত ডকুমেন্টেশন গুলি কিন্তু আপনারই হয়। তো ব্যবস্থাটা কিন্তু এরকম, উনি যেটা বলেছেন সঠিক বলেছেন এবং এইটাই কিন্তু সাধারণ অবস্থা। অর্থাৎ জাহাজের সার্ভে সার্টিফিকেট, জাহাজের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু গত 30 বছর যাবৎ এভাবেই চলে আসছে এবং ডিপার্টমেন্ট অফ শিপিং আপনার সার্ভেয়ারের সংখ্যাটা বৃদ্ধি করে না কেন? কারণ সার্ভেয়ারের সংখ্যাটা আপনার যদি দেখেন, এখনো সাম্প্রতিককালে সার্ভেয়ারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আগে আপনার 5 জন সার্ভেয়ারের আওতায় কিন্তু আপনার 10,000 12,000 নৌযান ছিল এবং 10,000 12,000 নৌযানের সার্ভে সার্টিফিকেট এই 5 জন সার্ভেয়ারই দিয়ে যেতেন। তো সুতরাং আপনি বুঝবেন যে একদিনে একজন সার্ভেয়ারকে কয়টা জাহাজ সার্ভে করতে হচ্ছে। জাস্ট টেবিলে বসে কিন্তু এই সার্ভেটা করছে। আমরা কিন্তু বারবার বলে আসছি, আমি একটা দুর্ঘটনার তদন্ত কমিটিতেও ছিলাম, আপনার যে দুর্ঘটনাটা সবচেয়ে বেশি আপনার নাসরিন, প্রায় 700 মানুষ নিহত হয়েছিলেন, সেখানে আমরা বলেছিলাম এই সার্ভেটাকে ইনস্টিটিউশনালাইজ করার জন্য। একটা নৌযানের বিভিন্ন ধরনের ডিসিপ্লিন আছে, আপনার বিভিন্ন ধরনের টেকনিক্যাল ডিসিপ্লিন আছে, সেখানে একটা নেভাল আর্কিটেক্ট দরকার, একটা মেরিন ইঞ্জিনিয়ার দরকার, একটা মাস্টার মেরিনার দরকার। এই 3 জনের সমন্বয় যদি একটা জাহাজের সার্ভে হয় তাহলে একটা কমপ্লিট এবং কোয়ালিটি সার্ভে হতে পারে, কিন্তু সেটা কোনো সময় হবে না এবং ওই প্রস্তাব আপনার কোনো সময়। জি ধন্যবাদ। আমি একটু মন্ত্রীর সঙ্গে যুক্ত হতে চাই। মাননীয় মন্ত্রী সৈয়দ মনোয়ার হোসেন বলছেন যে সার্ভেয়ারের সংখ্যা কেন বাড়ানো হয় না, তাহলে তো ফিটনেসের বিষয়গুলো আরো ভালোভাবে তদারক করা যেত। মাননীয় মন্ত্রী। না, উনি যথার্থই বলেছেন, এটা সত্য কথা। আমি যখন এখানে দায়িত্ব গ্রহণ করি আমি দেখেছি এই বিষয়টি যে আমাদের সার্ভেয়ারের সংখ্যা কম এবং আমরা হচ্ছে নৌ অধিদপ্তরকে বলেছি যে আপনারা নতুন অর্গানোগ্রাম করেন, কারণ এই সেক্টরের কিন্তু সব থেকে বেশি দায়িত্ব হচ্ছে নৌ অধিদপ্তরের। হ্যাঁ, সেটা কোস্টাল, আমাদের দেশে উনি যেটা বলেছেন যে শিপিং কখনো হচ্ছে ইনল্যান্ডটা দেখে না, শুধু কোস্টাল যেটা আছে সেটা দেখে। সেটাতে কিন্তু আমাদের দেশে যেহেতু এই যে বিষয়গুলো, এই যে ফিটনেস বলেন বা এই যে আপনার দক্ষ চালক, এগুলো হচ্ছে আপনার হচ্ছে যেহেতু নিজি শিপিং আপনার নৌ অধিদপ্তর থেকে দেখা হয়। আমরা তাদের সঙ্গে কথা বলছি, ইতিমধ্যে তারা একটা নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে, সেখানে এই জনবল বৃদ্ধি করার জন্য আমাদের করা, যেহেতু আমাদের আগামী দিনে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডেল্টা প্ল্যান দিয়েছেন, সেখানে কিন্তু অন্যতম একটি স্টেক হোল্ডার হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আমাদের এখানে জনবল আমাদের বাড়াতে হবে। শুধু তাই নয়, আমরা যে বিভিন্ন ধরনের ড্রেজার, আমরা 10 ড্রেজার 20 ড্রেজার 35 ড্রেজার আমরা যে ড্রেজার গুলো সংগ্রহ করছি, সেখানেও কিন্তু জনবল বাড়ানোর জন্য আমরা ইতিমধ্যে। মাননীয় মন্ত্রী ধন্যবাদ। আমি আপনার সঙ্গে আবারও যুক্ত চেষ্টা করবো। আমার সহকর্মী রাকিব মনে কিছু বলতে চাচ্ছেন। যে রাকিব বলুন। না, সৈয়দ মনোয়ার হোসেন যেটা বলেছেন যে আমরা ট্রেনিং আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী কিন্তু জানতে চাই যে এই যে দুর্ঘটনাগুলো হচ্ছে, এগুলোর তদন্ত প্রতিবেদনের পরে সুপারিশগুলো কেন বাস্তবায়ন হয় না, এবং সদরঘাটে যে এলোমেলো খেয়াঘাটগুলো আজকে দীর্ঘদিন ধরে চলছে, গত বছর মাননীয় মন্ত্রী তিনি উদ্যোগ নিয়েছিলেন এগুলো বন্ধ করার জন্য, সেটি কেন এখনো বন্ধ হচ্ছে না? আমি এটি একটু আপনার জি ধন্যবাদ। মাননীয় মন্ত্রী আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের সহকর্মীর প্রশ্নটি। ধন্যবাদ রাকিব। সেটা হচ্ছে যে আপনি আমাদের সঙ্গে ছিলেন যখন আমরা গত বছরের যে দুর্ঘটনাটা ঘটেছে, যে পিছন দিকে লঞ্চে উঠতে গিয়ে যে ডিঙ্গি নৌকা ব্যবহার করে যে দুর্ঘটনা ঘটেছিল, একটা সলিল সমাধি হয়েছিল, তারপরে কিন্তু আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছিলাম এবং সেই সময় আপনি ছিলেন। আমরা কিন্তু সেই সময় যে নদীর অপর পাড়ের যে মাননীয় সংসদ সদস্য নসরুল হামিদ,
তিনি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনিও আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, যারা এই খেয়া নৌকা চালায় তাদের সঙ্গে কথা বলেছি এবং আমরা কিন্তু বিকল্প ওয়াইজ ঘাটের এখানে একটি আমরা পথ তৈরি করেছি এবং সেখানে পল্টন বসানো হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে। এখন দেখেন, এই যে আপনার শত শত খেয়া নৌকা যারা চালায় তাদের কর্মসংস্থানের বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। তাদের এটাও কিন্তু আমি চিন্তা, এখন আমরা তাদের বিষয়টা চিন্তা করছি, একটা ফরম্যাটের মধ্যে এনেছি। আমরা মালিকদের সঙ্গে কথা বলছি, শ্রমিকদের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে কথা বলছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি। হয়তো কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো যে আমাদের এই যে খেয়াঘাট গুলো আমরা যদি এটা সফল হতে পারি, তাহলে খেয়াঘাটটা এক সাইডে চলে আসবে, ওয়াইজ ঘাটের এখানে, যেদিকে লঞ্চ চলাচল করে না। তাহলে আমাদের এই যে খেয়াঘাটের কারণে যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এটা তো একদিনের বিষয় না, শত শত বছরের বিষয়। কাজে শত শতরের বিষয়টা আমরা ওভারনাইট আমরা ওভারকাম করা সম্ভব নয়। আমরা চেষ্টা করতেছি, কারণ এই চেষ্টাগুলোর সাক্ষী কিন্তু আপনি নিজেও। কাজে আমরা চেষ্টা করতেছি এবং নিশ্চিতভাবে আমরা যেহেতু দৃঢ় প্রতিজ্ঞ, আমরা অনেক জায়গায় শক্ত হচ্ছি। যেমন আপনি জানেন যে এখানে ডকইয়ার্ড গুলো আছে, প্রায় অনুমোদিত এবং অননুমোদিত প্রায় 50টি ডকইয়ার্ড আছে। তাদের সামনে কথা বলেছি, আমরা তাদেরকে বলেছি যে ডকইয়ার্ড আমাদের এখান থেকে স্থানান্তর হবেই, এটা সরকার, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা একটা প্রস্তাবনা দেন যে আপনার ডকইয়ার্ড গুলো সরানোর ক্ষেত্রে আপনারা কি ধরনের সরকারের সহযোগিতা চান। তারা এখন পর্যন্ত দেয়নি। আমরা বলি স্বল্প পরিসরে আপনাদের সঙ্গে বসবো এবং আমরা ডকইয়ার্ড গুলো কোন জায়গায় কিভাবে স্থানান্তর করতে গেলে আমরা কি ব্যবস্থা নিতে হবে আমরা কথা বলেছি, এবং ডকইয়ার্ড গুলো সরাতে হবে, কারণ এগুলোর কারণে অনেক সময় আমাদের এখানে বার্থিং হচ্ছে এবং আমাদের নৌপথটা শুরু হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রী, এটি একটি প্রসঙ্গ। আরেকটি প্রসঙ্গ ছোট্ট করে আপনার কাছে আমি জানতে চাই, এই বিষয়টি আপনারা কিভাবে মোকাবেলা করবেন আমি জানি না। আসলে এই যে অতিরিক্ত যাত্রী চাপ, বারবার আপনারা ঘোষণা দেন যে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে যাত্রী হবেন না, লঞ্চে উঠবেন না, ঝুঁকিপূর্ণভাবে উঠবেন না। তারপরে ঈদ পার্বণ কিংবা যে কোনো ছুটি আসলেই কিন্তু দেখি যে এরকম হিড়িক পড়ে যায়, আসলে কোনো শৃঙ্খলাই ধরে রাখা যায় না। এই জায়গাটাতে আর একটু কি গুরুত্ব দেয় যে আপনারা এই ব্যাপারে কিছু ভাবছেন কিনা মাননীয় মন্ত্রী? আমি জন্মের পরেই শুনে আসতেছি পরিবার পরিকল্পনাটি স্লোগান, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আমরা কি সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পেরেছি? পারি নাই। জনসংখ্যা আজকে 7.5 কোটি মানুষ দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের মুক্তিযুদ্ধের পরে। এখন আমরা 16 কোটি না, কেউ বলে 17 কোটি, কেউ বলে 18 কোটি, এই জায়গায় গেছে। জনগণের এইতে মানুষের তো চাপ আছেই। ঢাকা শহরে কোনো ফুটপাথ দিয়ে আপনি যদি সায়েন্স ল্যাবরেটরি থেকে নিউ মার্কেট পর্যন্ত যান বা গুলিস্তান থেকে তোপখানা পর্যন্ত আসেন, আপনি কতজন মানুষের সাথে ধাক্কা খাবেন না বলা মুশকিল। আপনি হেঁটেও যান। এই বাস্তবতাটা আমাদের আছে। আমরা যখন স্বাস্থ্যভীতির কথা বলছি, আমরা সব ধরনের পদক্ষেপ, স্যানিটাইজার টানেল করছি, টেম্পারেচার ব্যাপার মালিকরা তাদের ভিতরে ব্যবস্থা করছে, কিন্তু যাত্রীরা মানছে না। আমরা তো একটা গণতান্ত্রিক সরকার, বারবার বলছি, আমরা তো আক্রমণাত্মক হতে পারি না। আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা এই যে মানুষের গণসচেতনতা তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছি। গণমাধ্যম, এমন কোনো দিন নাই যেদিনকে আপনাদের টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন গণমাধ্যমে এই সচেতনতার উপরে কোনো সংবাদ পরিবেশন হয় না, কিন্তু আমরা তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি জানি না আমরা কবে সফল হবো এই জায়গাটায়। জি মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি একটু সৈয়দ মনোয়ার হোসেনের কাছে শেষ কথা জানতে চাই যে আমরা আসলে কিছু প্রশ্ন তুলেছিলাম, আমরা আশা করি যে প্রশ্নগুলো আমরা তুলেছি সেগুলো মিথ্যে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের নৌপথ সঠিকভাবেই পরিচালিত হবে। সৈয়দ মনোয়ার হোসেন, শেষ কথা যদি কিছু বলেন। জি, সৈয়দ মনোয়ার হোসেন মনে আমাদের কথা শুনতে পাচ্ছেন না। মাননীয় মন্ত্রী, আমরাও সেই প্রত্যাশা জানিয়ে শেষ করতে চাই, আপনারা যেই উদ্যোগ নিচ্ছেন, যে কাজগুলো করছেন সেগুলো সফল হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় নৌপথ নিরাপদ হবে, সবার জন্য আনন্দদায়ক হবে, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী মাহমুদ রাকিবকেও, সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সৈয়দ মনোয়ার হোসেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।